আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সুরকার এবং সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমরা একজন মানুষের, বিশেষ করে আমরা যাদের অতিথি হিসেবে পাই, তাদের একেবারে শৈশব থেকে আসি। শৈশবটা সবার হয়তো একই রকম থাকে, তবে বিশেষ মানুষ যারা বড় হয়ে যারা বিশেষ মানুষ হন, আমাদের কাছের মানুষ হন, তাদের শৈশবটা অবশ্যই একটু আলাদা থাকে। সেই শৈশবটা সম্পর্কে একটু জানবো। শৈশবটা ছিল আমার একটু দুরন্তর প্রকৃতির মানুষ ছিলাম। ভাইদের ভিতরে 6 ভাই, আমরা 3 বোন, অনেকগুলো ভাই তো ডিফারেন্সও আছে। আমি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আমার বড় যারা আছে তারা আমার থেকে ডিফারেন্স, বয়স অনেক ডিফারেন্স। মাঝখানে বোন আছে। তো আমি দুরন্ত বলছি, ডান পিঠে বলছি এই জন্য যে এটা থাকে বোধ হয়, মনে হয় অনেক বাচ্চারা এরকম থাকে। তো আমি খেলাধুলার প্রতি আমার খুব বেশি আকর্ষণ ছিল। আমি খুব খেলাধুলার প্রিয় মানুষ ছিলাম। আমি খুব ভালো ফুটবল খেলতে পারতাম, আমি খুব ভালো ক্রিকেটার ছিলাম, আমি খুব ভালো ব্যাডমিন্টনার ছিলাম। তো যেমন আমার 13-14 বছর বয়সেও আমি অনেক জায়গাতে টুর্নামেন্ট খেলতে গিয়েছি। আমি তখন ইঞ্চি মেপে প্লেয়ারদেরকে নিত, যারা খেলতো 4 ফুট 10 ইঞ্চি। তো উচ্চতা, হ্যাঁ উচ্চতা। তো সেখানে অনেক জায়গাতে গ্রামেও খেলেছি আমি। তখন আমরা বলতাম, আমরা তো তখন তো হায়ার প্লেয়ার বলতাম, হায়ার করে নিয়ে যেত আর কি। বিভিন্ন জায়গাতে গিয়ে খেলতাম। তো খুব ভালো লাগতো খেলতে। তারপরে আমি যখন আমার 15 বছর বয়স, তখন আমি বড়দের সঙ্গে খেলা শুরু করলাম। তখন কুমিল্লাতে খুব ভালো 2টা দল ছিল ক্রিকেট দলের ভিতরে। একটা ছিল ইগলেটস আর একটা ছিল রেঞ্জার্স ক্লাব। তো রেঞ্জার্স ক্লাবে আমি খেলতাম। তো রেঞ্জার্স ক্লাবে বড়দের সঙ্গে খেলেছি, ইগলেটসের সঙ্গে টুর্নামেন্ট খেলেছি তাদের সঙ্গে। তো আমি খুব ভালো বোলার ছিলাম। তো আমাকে জীবনে একবারই সুযোগ দেওয়া হলো বল করার জন্য। তো সেই খেলাতে আমি 3টা উইকেট নিয়ে নিলাম, হ্যাটট্রিক করে ফেললাম। তো সবাই আমার প্রতি একটু স্নেহ বেশি এসে গেলো, কেন তারা তো সব বড় ভাই আমার। স্নেহ এসে গেলো এবং আমাকে বললো যে তুই খুব ভালো খেলতে পারবি, তোর খেলার দিকে বেশ খুব ভালো নেশা যেরকম আছে, ভালোবাসা আছে, আর তুই রেগুলার প্র্যাকটিস করতে আসবি। হ্যাঁ, তখন মাঝে মাঝে প্র্যাকটিস করতে যেতাম। যাই হোক, তখন ক্লাস 10-এ যখন উঠলাম, ক্লাস 10-এ ওঠার পরে তো আমি ঢাকা চলে আসলাম। স্যার, ঢাকায় আসার আগের সময়টা আর একটু থাকবো, কারণ হচ্ছে আপনি যেই পরিবারের সন্তান, উস্তাদ আয়াত আলী খাঁ আপনার বাবা, আমার বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁ আমার জ্যাঠামশাই, জেঠামশাই তার ভাতিজা আপনি, সেই পরিবারে গানের দিকে না গিয়ে আপনি খেলার দিকে গেলেন, সেটা আমাদের কাছে অস্বাভাবিক লাগছে। সেই বয়সটা যখন ছিল, সেই বয়স খেলারই বয়স অবশ্য, কিন্তু তখন আমাদেরকে বাধ্যতা ছিল, পারিবারিকভাবে বাধ্যতা ছিল যে মিউজিক গ্রহণ করার একটা ব্যাপার। তা আমি একটু তবলা বাজাতাম। হ্যাঁ, আমার বাবার কাছে আমার হাতে খড়ি তবলার। 4-5 বছর তবলা বাজিয়েছি। তবলা বাজিয়ে স্কুলে আমি পুরস্কারও পেয়েছি। হ্যাঁ, তারপর বাবাই বললেন যে আমার কোনো ছেলে তো তারের যন্ত্র বাজায় না, আর এই বেহালা বাজায় না, তুমি বেহালাটা শিখো। তখন বাবা আমার হাতে তুলে দিলেন, বেহালাটা তুলে দিলেন। অন্য ভাইরা সেতার বাজাতেন, কেউ কেউ শরৎ বাজাতেন। হ্যাঁ, সেতার শরৎই বেশি বাজাতো আমাদের পরিবারের ভিতরে। তো তারা তো সারা বিশ্বজয় করেছে সঙ্গীত দিয়ে, পুরো পরিবারই। শুধু সুরসম্রাট আলাউদ্দিন খানের কথা বলতে তো এনাফ হয়ে যায়। তখন আমি বেহালা বাজাতাম। তখন বেহালা প্র্যাকটিস করলাম, বাবার কাছে হাতে করে নিলাম। তারপর আমি ক্লাস 10-এ যখন পড়ি, উল্লেখ করেছি অবশ্য, আমি ক্লাস 10-এ যখন পড়ি, 10-এ পড়ার সময় আমি এত বেশি ডান পিঠে ছিলাম যে এদিকে গন্ডগোল সেদিকে গন্ডগোল, সমস্ত জ্বরে যেতাম। তো সবাই মিলে চিন্তা করে যে তাকে তো আর ঢাকাতে, আরে কুমিল্লাতে রাখা যাবে না, তাকে কুমিল্লাতে রাখা দেখাশোনা ইয়ে নেই। কেন বাবা মাঝে মাঝে ব্রাউনবাড়িতে যে আলাউদ্দিন সঙ্গীত
আলাদিন সঙ্গীতাঙ্গন আছে, সেটা আমার বাবা দেখতেন। এটা তো প্রতিষ্ঠান, একটা সঙ্গীতের প্রতিষ্ঠান। তো বাবা বললেন যে তোমরা একটা কাজ করো, ওকে ঢাকাতে নিয়ে চলে যাও, নয়তো পড়াশোনাটা তো হবে না। তো ভাইরা তখন সিদ্ধান্ত নিলেন যে আমাকে ঢাকায় থাকতে হবে। আমি ঢাকা চলে আসতাম। ঢাকা চলে আসার পরে একটু নিয়মে পড়ে গেলাম। বড় ভাইয়ের সঙ্গে থাকতাম, নিয়মে পড়ে গেলাম। স্কুল, আমি ধানমন্ডি স্কুলে ভর্তি হলাম। স্কুল, বাসা, প্র্যাকটিস, এগুলি চলতো। পড়াশোনাতে যে তুখোর ছাত্র প্রয়োজন ভালো রেজাল্ট করার জন্য, ওরকম তুখোর না, কিন্তু মাথা ছিল খুব তুখোর, আইকিউ খুব শার্প। যে কোনো জিনিস একবার দেখেছি সেটা থাকতো। ঢাকায় আপনি আসলেন, বন্ধুদের সঙ্গে মিলে গেলেন, কিন্তু একটা শাসনের মধ্যেই ছিলেন, যেহেতু ভাইরা আপনার উপর চোখ রেখেছিলেন। তবু আপনার একটা জীবন একদিকে চলে গেছে, গানের দিকে, সব ছেড়ে ছুড়ে সেই গন্তব্যে গেছে। এটা হয়তো আমার জীবনে অনেক বাঁক আছে, তো যে ওই বাঁকটার কথা বলছি আমি। পড়াশোনা করেছি, করতাম। যখন এখানে ভর্তি হইলাম, পড়াশোনা তো করতে হতোই, কিন্তু পড়াশোনার দিকে যে একটা মানুষের নেশা থাকে না মানুষের পড়াশোনার প্রতি, ওই নেশাটা আমার কম ছিল। আমি এসএসসি পরীক্ষা যখন দিলাম, তখন আমার একটা সাবজেক্ট একটু খারাপ হয়ে গেল। এটা সাবজেক্ট খারাপ হতে আমার প্রতি সবাই একটু প্রচণ্ড রকম রাগ করলো, হতাশা হলো। তো সব মিলিয়ে আমাকে নিয়ে বিরাট গবেষণায় পড়ে গেল কি করা যায়। হ্যাঁ। তো বাবা যখন আসছেন, বাবা তো এসে ঢাকাতে প্রোগ্রাম করতেন। তো আমার বাবা ঢাকা রেডিওতে মাসে 2-3টা প্রোগ্রাম করতে, একবারে রেকর্ডিং করে চলে যেতেন আর কি। তো বাবা আসার পর বাবার কাছে একটু নালিশ হইল যে বাবা, ওকে তো এখানে রাখাটা সম্ভবপর না আমাদের পক্ষে, কেন আমরা সবাই যার যার কাজে ব্যস্ত থাকি, তো বেরিয়ে যাই, ওকে তো কন্ট্রোল করতে পারছি না। তো বাবা একটু মানসিকভাবে একটু কষ্ট পেল। বাবা বলে ওকে এখানে রাখা যাবে না। মেজো ভাই তখন এসেছিল। মেজো ভাই তো ওস্তাদ বাহাদুর খান সাহেব ভারতে থাকতেন, কলকাতায় থাকতেন। তো ওইদিকে সারা বিশ্বে প্রখ্যাত শরৎ প্লেয়ার, মিউজিক ডাইরেক্টর। ঋত্বিক ঘটকের যত ছবি আছে সব ছবির কম মিউজিক ডাইরেক্টর ওস্তাদ বাহাদুর খান। তো উনি তখন প্রতি সিজনে আসতেন। উনি আসতেন, বেড়াতে আসতেন ফ্যামিলি নিয়ে। তারপরে আমার যে ইমিডিয়েট বড় ভাই মোবারক হোসেন খান, মোবারক হোসেন খান আর সঙ্গে পরিচয় দিলে সবচেয়ে যারা শ্রোতা দর্শক তাদের সুবিধা হবে, সাবিনা ইয়াসমিনের মেজো বোন ফৌজিয়া ইয়াসমিন গান গাইতেন, চমৎকার গান গাইতেন, 60 দশকের কথা বলছি। তো উনি আমার ভাইয়ের বউ, আমার ইমিডিয়েট বড় ভাই মোবারক হোসেন খান সাহেবের বউ। মোবারক হোসেন খান সাহেব রেডিওতে চাকরি করতেন। তারপরে লাস্টে উনি শিল্পকলা একাডেমির ডিজি হয়ে অবসর গ্রহণ করলেন। উনি লেখালেখি করতেন, মিউজিকোলজিস্ট। তখন কেউ রাজি হচ্ছিল না, বলছিল যে না, তাকে কন্ট্রোল, আমরা সারাদিন অফিস করি, আদালত করি, নিজের কাজ করব না, ওকে দেখবো। তখন মেজো ভাই আমাকে বলল, মানে সবার সামনে বললো আর কি, আমার নিয়ে মিটিং, তো আমি আসামি, আমাকে নিয়ে বিরাট দরবার বসে গেছে, হ্যাঁ সালিশি বসে গেছে। তখন মেজো ভাই বললো যে ঠিক আছে, ওর মনটা তখন খারাপ হয়ে গেছে, পরীক্ষাটা খারাপ করেছে, মন খারাপ হয়ে ও আমার সঙ্গে চলো একটু কলকাতা বেরিয়ে আসো। তখন ভাইয়ের সঙ্গে বলাতে আমার ভিতরে কিছুটা পানি আসলো, কিনা আমি তো আসামি, আমার নিয়ে তো সবাই তো বসে সালিশ শুরু হয়েছে। তো ভাই বলে ঠিক আছে, আমি তো 10 দিন পরে চলে যাব, তো আমি আগে যাব, আমার প্রোগ্রাম আছে ওইখানে শিলিগুড়িতে এত তারিখে প্রোগ্রাম আছে, একটা কাজ করবি, তোর ভাবিকে আর আমার 2টা ভাতিজা ছিল, ওস্তাদ বিদ্যুৎ খান, ওস্তাদ কিরিট খান, তারা আজকে নাই, সবাই পরপারে চলে গেছে। তো আমাকে বললো যে তুই তাদেরকে নিয়ে প্লেনের টিকিট কাটিয়ে দিয়ে গেলো, ভিসা টিসা করলাম, হয়ে রইল, তুই এত তারিখ চলে আসবি। তারপরে আমি ওই তারিখে প্লেনে উঠলাম, ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠলাম, ভাই ভাবিদেরকে বাচ্চাদেরকে নিয়ে পৌঁছলাম কলকাতায়। দমদম স্টেশনে পৌঁছলাম, দমদম স্টেশনে পৌঁছে জীবনের প্রথম বাইরে যাচ্ছি। দমদম পৌঁছলাম, দমদম পৌঁছার পরে ডাইনে বেয়ে তাকায় দেখি বড় বড় বাড়ি ঘর, বড় বড় দোকান, অপরিচিত মুখ,
লাল লাল নীল নানান রকম নিয়ন লাইট। তা আমার কাছে রাস্তাঘাট বড় বড়, ঢাকার চেয়ে বড় রাস্তা। তখন আমি বললাম যে বাপরে বাপ, অনেক বড় শহর। তো তো দেখ, দমদম থেকে আমরা থাকতাম পার্ক সার্কাস, ওইখানে থাকতাম পার্ক সার্কাসে। পাম এভিনিউতে থাকতো আমার ভাই। 4 তলা একটা বাড়ি ছিল, ওই বাড়ির 3 তলায় দোতলায় থাকতো আমার ভাই ওস্তাদ বাহাদুর খান সাহেব। গিয়ে বাসায় থামলাম, ট্যাক্সি থেকে নামলাম, নামার পরে তখন আর একটা চিন্তা পেয়ে বসলাম, আমাকে অচেনা শহরে আসলাম, এখন এখানে কীভাবে কী করবো না করবো, একটা আর এখন তো একটা গবেষণা চলতে শুরু করলো আর কি। তো যাই হোক, কদিন যেহেতু আমার বাচ্চাদের বয়স ছিল, একটা বয়স হবে বোধ হয় 14, আর একটা বয়স 10-12। তো ছোটোটারে চেয়েছিল যে কিরিট খান, ও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, কাকু কাকু করতো। তো ওইখানে গিয়ে 10-15 দিন কাটালাম, ঘুরলাম, ভাতিজার সঙ্গে ঘুরলাম। তারপরে মেজো ভাই বললো যে খাওয়ার টেবিলে বসে বললো যে এইভাবে তো বসে থাকলে চলবে না, আমার মনে হয় এখানে বেড়াও তুমি, আর একটা কাজ করো, আমি একটা বেহালা এনে দিচ্ছি, আমার ছাত্রকে বলেছি আমি, তো এই সময়টা যতদিন থাকো ততদিন আমার কাছে তুমি বেহালায় তালিম নাও। এই তার কাছে আমার তালিম নেওয়া শুরু হলো। আমরা আপনার কথা শুনছি, আরও কিছু কথা শুনবো, তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে। সেই কার্যক্রমটা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা বই মেলা করেন। যারা এমনিতে বই খুব সহজে পায় না, তাদের কাছে বই পৌঁছে দেওয়ার যত ধরনের কার্যক্রম আছে, বিশেষ করে বই মেলা, সেটা তারা করেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো খুব চমৎকার বিষয়, যেটা শহর থেকে বাইরে চলে যাচ্ছে, গ্রামে গঞ্জে চলে যাচ্ছে, যারা ঢাকা থেকে এসে হয়তো নিতে পারে না, তাদের সুবিধাও আছে। কেন এটা আমি জানি না, ওনার রকমারি থেকে বোধহয় ওনাদের বইটি ইয়ে করে। তো আমারও বই আছে, আমার একটা বই বেরিয়েছে, আমি গত মেলাতে একটা বই আমি বেরিয়েছে, আমার সংক্ষিপ্ত আত্মজীবনী, শেখ সাদিক খানের জীবনের রাগ অনুরাগ। শেখ সাদিক খানের জীবনের রাগ অনুরাগ। তো আমার মনে হয় যে প্রকাশনার যে এই যে আলো ছড়িয়ে দিচ্ছে মানুষের কাছে, তার জন্য তো তারা অবশ্যই সাধুবাদ জানাতে হয়, যে অন্তত গ্রামে গঞ্জেও তারা বইগুলি দিতে পারছে, যারা চাহিদা আছে, যারা পড়তে চায়, যাদের পড়ার নেশা আছে, তাদের কাছ থেকে বই পাচ্ছে। এটা একটা খুব ভালো উদ্যোগ, এবং এটা আমার মনে হয় যে এটার জন্য তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত। স্যার, আবার আপনার প্রসঙ্গে চলে যাই। এই যে শুরুর গল্পটা একটু লম্বা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে প্রায়, তবু আপনার যে মূল পরিচিতির জায়গাটা, আমরা তো অনেককেই পাই গানে, কিন্তু দেখা গেছে যে চলচ্চিত্রের গানে তারা সেভাবে নিয়মিত হতে পারেন না, কারণ অনেকগুলো নিয়মকানুন মেনে সেখানে কাজ করতে হয়। কিন্তু চলচ্চিত্রের গানে সেটা আপনি বিশ্বাস করেন বা না করেন, আমরা আপনাকে উজ্জ্বল নক্ষত্র হিসেবেই জানি। সেখানে অসংখ্য গান আপনার, আমরা যদি এই গানগুলোর পেছনের গল্প শুনতে চাই বলে শেষ করা যাবে না। তবু যদি বলি, আপনি যদি আপনার কোনো গানের একটু পেছনের গল্প শোনান, বিশেষ করে যেমন আমরা যদি আলাদা করে বলতে চাই, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, এই গানটা আমাদের কাছে মনে হয় যে এইমাত্র গতকালকে হলো। স্যার, আমরা সব গানের গল্প হয়তো শুনতে পারবো না, তবু এই গানটার পেছনের গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। এটা ছবির গান না, এটা অ্যাকচুয়ালি রেডিওর গান, মাহফুজুর রহমান মাহফুজের লেখা গান। আর এটা আমি বিশ্বজিৎকে দিয়ে গাইয়েছিলাম। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তো রেডিওতে চাকরি করতাম, তো আমাকে তো অনেক ঘটনা ফেলে আসলাম আমরা, যে শিক্ষার পর আবার ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি আবার পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আবার মিউজিক কলেজে পড়াশোনা করলাম, এরকম অনেক। স্যার, এই যে মধ্যে যে আপনি আত্মজীবনীর কথা বললেন, আমার মনে হয় এই কথাগুলো আমরা আত্মজীবনীতে পেয়ে যাব। হ্যাঁ, আছে, সংক্ষিপ্ত আত্মজীবনীতে আছে, আর পুরো আত্মজীবনী বেরোচ্ছে। আশা করি এইবার সংখ্যায় না বেরোলো, রেডি হয়ে গেছে, ওটা আগামীতে পাওয়া যাবে। স্যার, একটা লাফ দিলাম এই জন্য, আপনার কাজের কথায় আশা হচ্ছিল না, কারণ কাজ এত বিস্তৃত আপনার, আমরা এই জন্য কাজের প্রসঙ্গে চলে আসলাম একটা লাফ দিয়ে। তোমার কথাটা তুমি বললাম, তোমার কথাটা অবশ্যই, কথা তো অনেক কথা, জীবনের অনেক ঘটনা, অনেক বাঁক, অনেক মোড়,
রেডিও থেকে কাজ শুরু করলাম, রেডিওতে গান জনপ্রিয়তা পেলো, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, তারপরে ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, তারপরে আরো অনেক 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 গান। স্যার এই যে প্রতিরোধ সিনেমায় যে গানগুলো, হ্যাঁ, প্রতিরোধ ছবির ডাকে পাখি খোলো আখি কিংবা শুনো সোমা, শোনার সময় একটু দাঁড়াও, হ্যাঁ। তো এটা আমি এগুলি গিয়ে সব ভারতে গিয়ে রেকর্ডিং করেছিলাম। ওইখানে শিল্পী দিয়ে আমি প্রথম হৈমন্তী শুক্লাকে আমি প্রথম গান গাওয়াই বাংলাদেশে। তারপরে আমি প্রেমের প্রতিদান ছবির জন্য প্রথম গান গাওয়াই আমি কুমার শানুকে, আমার মনের আকাশে। আমার মনের আকাশে। ও তখন গান গাইতো, হোটেলে গান গাইতো, হি ওয়াজ হোটেল সিঙ্গার, ব্লু ফক্স একটা হোটেল ছিল, গান গাইতো। তো যাই হোক, আমি গান গাইলাম প্রথম, কিন্তু আমার ছবিটা পরে রিলিজ হয়েছে। আলম খানের ছবিটা আগে রিলিজ হয়েছে, হ্যাঁ, তিন কন্যা। যাই হোক, তো এগুলি ছোটোখাটো অনেক ইনসিডেন্ট আছে, অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে। একটা মানুষের অল্প সময়ে সব কিছু বলা সম্ভবপর হয় না, আর কিছু জিনিস মানুষ জানাটা না থাকাই, না জানাটাই ভালো, আগ্রহ থাকবে। তো আসলে ছবির গান করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, কেন আমাদের দেশে ছবির গান, বেশিরভাগই ছবির গান চলতো। একটা সময় ছিল, সেই সময় খুব ভালো গান হতো, যখন সত্য সাহা যখন কাজ করতেন, খন্দন সাহেব যখন কাজ করতেন, বা আব্দুল আহাদ সাহেব যখন কাজ করেন, যদি উনি কম করেছেন ছবি, আমি কিন্তু ওনাদের পাশাপাশি কাজ করেছি আমি। হ্যাঁ, আমি তো ওনাদের পাশাপাশি কিন্তু আমি খুব মানে সাহস নিয়ে কাজ করেছি আমি। তো ছবির গানের যেই ধারাটা ছিল, আস্তে আস্তে পরিবর্তন হলো, বিবর্তন হলো। তারপরে বাংলা গানকে আরও একটু ইম্প্রোভাইজ করা শুরু হলো। তা আমরা বাংলা গানকে আরও একটু ইম্প্রোভাইজ করা শুরু করলাম। আমরা স্বাধীনতার পরে যারা খুব বেশি ফিল্মের দিকে ঝুঁকে গেলাম, তারা কিন্তু আধুনিক গানকে আমরা অনেক সমৃদ্ধ করেছি। এটা আজকে যে কেউ অস্বীকার করে, তাহলে অস্বীকার করার সুযোগ নেই, না, অস্বীকার করার সুযোগ থাকা উচিত না। আমি কিন্তু আমার বেসিকটাকে কিন্তু খুব স্ট্রং বেসিক। আমার গানের প্রত্যেকটি গান নিয়ে রিসার্চ করা যায়, এবং আমার গান নিয়ে রিসার্চ করেছো, এবং আরেকজন করছো। একটা ডক্টরেটও নিয়েছে একজন, ডক্টর মিন্টু কৃষ্ণ, সে আমার গান নিয়ে রিসার্চ করেছে, করেছে, ডক্টরেট নিয়েছে। আবার চলছে এখন বাংলা একাডেমি থেকে রোহান আমার গান নিয়ে রিসার্চ করছে, সে এমফিল করবে, তারপরে ডক্টরেট করবে। যাই হোক, ভালো। তা আমার প্রতিটি গানে কিন্তু, প্রতিটি গানের ভিতরে রাগ রাগিনীর মেজাজ আছে, হ্যাঁ, রাগের সংমিশ্রণ আছে, যার জন্য আমার গানগুলি কখনোই মনে হবে না যে কোনো গানের মতো, বা ওই গান থেকে করেছে, বা ওই একটা হিন্দি গান থেকে করেছে, সেটা না মনে হওয়ারই কথা। তো এক সময় খুব শুরু হয়ে গেল আমাদের দেশে ফিল্ম এমন দিকে যাওয়া শুরু করলো যে আমরা অ্যাকশন ছবিতে চলে গেলাম, আমরা প্যাটার্ন চেঞ্জ করলাম, আমরা বোম্বে প্যাটার্নের ছবি শুরু করলাম, আমাদের গানের ধারাও চেঞ্জ হওয়া শুরু হলো। তাই বলে আমি যে অ্যাকশন ছবি করে নিয়ে এসেছি না, আমি অ্যাকশন ছবি করেছি। আমি শুরু করেছি এখনই সময় ছবি দিয়ে, আমি পরিণীতা করেছি, আমি কলমিলতা করেছি, হ্যাঁ, আমি এই যে প্রতিরোধ করেছি, হুঁশিয়ার করেছি, আমি প্রেম দেওয়ানা করেছি, আমি কমার্শিয়াল ছবি জাহাঙ্গীর পিকচারের, আমি ডিসকো ডান্সার করেছি, আমি বাবার আদেশ করেছি, আমি নয়নে নয়ন করেছি, আমি আবার ক্লাসিক ছবি করেছি, আমি মহানায়ক ছবি আলমগীর কবির সঙ্গে কাজ করেছি, আমি যখন ঘানি ছবিটা করেছি, হ্যাঁ, চমৎকার স্টোরি, সম্ভবত 6 সাল, হ্যাঁ 6 সালে এটা হয়েছে। আমি পুরস্কার পেয়েছি, আমি ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধাতে, সেই ছবির জন্য পুরস্কার পেয়েছি, লাইফ টাইম অ্যাচিভমেন্টও পেয়েছি ডেইলি স্টার থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাইজ পেয়েছি। প্রাইজটা মূল কথা না, আমার কাজ ভালো লেগেছে, সেটাই মূল কথা। আমার কাজের কিছু সংখ্যক মানুষ পেয়েছি, শ্রোতা পেয়েছি, সেটা সবচেয়ে আমার বড় অর্জন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার একই রকম দাপট ছিল আধুনিক গানে। সাধারণত আমরা দেখি যে যারা চলচ্চিত্রের গানের সঙ্গে যুক্ত হয়ে যান, আধুনিক গানের জায়গাটায় তারা অনুপস্থিত থাকেন, কিংবা সেভাবে সফল হতে পারেন না। কিন্তু আপনার সফলতা ছিল স্যার, এই সফলতার স্বীকৃতি হিসেবে আপনার প্রাপ্তি জুটেছে, সে পুরস্কার সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, আমি জাতীয় পুরস্কার পেয়েছি ফিল্মের জন্য 2 বার, বাচসাস পুরস্কার পেয়েছি 3 বার, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেয়েছি। আমার সঙ্গীত অবদানের জন্য আমাকে রাষ্ট্রীয়ভাবে আমাকে পুরস্কার দিয়েছে, 21 পদক দিয়েছে আমাকে। আমি একজন বেসিক্যালি মুক্তিযোদ্ধা,
সেই হিসেবেও হয়তো আমার কাজের জন্য ভবিষ্যতে হয়তো আমার অবদানের জন্য আমাকে সম্মানিত করতেও পারে, নাও করতে পারে। যাই হোক, স্যার, বাংলা একাডেমির সঙ্গে যে সম্পৃক্ততা ও, সেটা একটু শুনবো। বাংলা একাডেমির থেকে তো আমার ফেলোশিপ দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, fellowship অনেক বড় দিয়েছে। সম্মানের। হ্যাঁ, সম্মান দিয়েছে। স্যার, আপনার পরিবার সম্পর্কে একটু জানবো। আমার সংসারে আমার স্ত্রী আছেন, আর আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে ইস্ট ওয়েস্ট থেকে বিবিএ করেছে, নটরডেমে পড়তো, নটরডেমতে ইস্ট ওয়েস্ট থেকে বিবিএ করেছে, তারপরে এমবিএ করেছে, আইইউবি থেকে এমবিএ করেছে। আমার ছেলে সলিসিটার। আমার ছেলের বউ ও একটা ব্রিটিশ প্রতিষ্ঠানে চাকরি করে। তো আমার একটা নাতি আছে ওইখানে, আর মেয়ে আছে এখানে। আমার নাতনি আছে, নাতিটা এবার অনার্স করলো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। স্যার, কিন্তু শেষ করতেই হচ্ছে, কারণ সময় একটা ব্যাপার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিন কথা হবে আবার। আমি শ্রোতা দর্শকদের কাছে বলছি, হুড়মুড় করে অনেক কথা বললাম, তো এখান থেকে কিছু কিছু হয়তো আপনারা বুঝতে পারবেন। জীবনটা কিন্তু খুব সহজ না, অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে। আমি আজকে এখানে এসেছি আপনাদের ভালোবাসায়। আপনারা আছেন বলেই কিন্তু আমিও আছি আপনাদের জন্য। আপনারা দোয়া রাখবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম সুরকার এবং সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের। তিনি তার ব্যক্তি জীবনের কথা বলছিলেন, তার কর্মজীবনের কথা বলছিলেন। তার জীবনের খুব সামান্য অংশই আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। তবু যতটুকু পেরেছি হয়তো আগামীতে বাকিটুকু তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন বিদায় নেব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফিজ।